আবুল হাসনাত ওরফে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে জনাব মঞ্জুরুল আহসান মুন্সি তিনি একটি আপিল দায়ের করেছিলেন যে রিটার্নিং অফিসার জনাব হাসনাত আবদুল্লাহর মনোনয়নকে যে বৈধ ঘোষণা করেছেন সেটির বিরুদ্ধে তিনি একটি আপিল দায়ের করেছিলেন। সেই আপিলটি শুনানি হয়েছে। শুনানি অন্তে কমিশন জনাব মঞ্জুরুল আহসান মুন্সির দায়ের করা আপিলটি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ জনাব হাসনাত আবদুল্লাহর মনোনয়নটি বহাল রয়েছে, সেটি বৈধ হিসেবে ঘোষিত আছে। এছাড়া আজকে আরও একটি আপিল শুনানি হয়েছে, যেটি জনাব হাসনাত আবদুল্লাহ জনাব মঞ্জুরুল আহসান মুন্সির যে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং অফিসার, সেই সিদ্ধান্তটিকে বাতিলের জন্য তিনি একটি মামলা করেছিলেন। সেই আপিলটি আমরা শুনানি করেছি হাসনাত আবদুল্লাহর পক্ষে। শুনানিকালে আমরা মাননীয় কমিশনকে দেখিয়েছি যে জনাব মঞ্জুরুল আহসান মুন্সি উনি একজন ইচ্ছাকৃত ঋণ খেলাফি অর্থাৎ উইলফুল লোন ডিফল্টার। উনি 2004 এবং 5 সালে 3টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন। সেই লোন উনি কখনোই পরিশোধ করেননি। ব্যাংকগুলো তার বিরুদ্ধে অর্থঋণের মামলা করেছে, সেই মামলায় তারা রায় পেয়েছে, জারি মামলা চলমান আছে। এবং তার মধ্যে একটি প্রবণতা লক্ষ্য করা যায় যে যখনই একটি নির্বাচন ঘনিয়ে আসে তিনি আদালতকে ব্যবহার করে কোনো ধরনের একটি স্থগিতাদেশ এনে কোনো না কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করেন। কিন্তু আনফর্চুনেটলি উনি 2001 সালের পর থেকে আর কখনোই আইনগতভাবে বৈধ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাননি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2008 সালের নির্বাচনেও তিনি অযোগ্য ছিলেন, 2014 সালে তিনি নির্বাচন করেননি, 2018 সালেও উনি নির্বাচনের আগে আগে এই সিআইবি তার যে ঋণ খেলাপির অবস্থান সেটির উপরে আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে নির্বাচন করার চেষ্টা করেছিলেন, যেটি পরবর্তীতে আবার ব্যাংকের আবেদনের ফলে সেই আদেশটি বাতিল হয়ে যায় এবং নির্বাচন কমিশন তার মনোনয়ন অবৈধ ঘোষণা করে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে 2008 সালে ওনার আসনে ওনার পুত্র জনাব রিজভিউল আহসান কিন্তু নির্বাচন করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছিলেন। এরপরে আবার 2024 সালের আগে নির্বাচনে উনি অংশগ্রহণের জন্য 2023 সালে আবার কিছু টাকা পয়সা দিয়ে ব্যাংকের সাথে একটি নেগোসিয়েশন করে উনি ওনার ঋণটাকে রেগুলার রাখার চেষ্টা করেছেন। অর্থাৎ উনি ইচ্ছাকৃতভাবে জনগণের যে টাকা, আপনার যে টাকা, আমার যে টাকা, সাধারণ জনগণের যে টাকা, সেই টাকা উনি মেরে দিয়ে উনি নির্বাচনে অংশগ্রহণ করার টাইমেই শুধুমাত্র আদালতকে ব্যবহার করে কোনো না কোনোভাবে এই বৈতরণীটা পার হওয়ার চেষ্টা করেছেন। এবার যেটা হয়েছে, আমরা হাসনাত আবদুল্লাহর পক্ষে ওনার বিরুদ্ধে যখন আপিল দায়ের করেছি, আপিলে আমরা উল্লেখ করেছি যে উনি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে একটি স্থগিতাদেশ নিয়েছিলেন, কিন্তু প্রিমিয়ার ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে মহামান্য আপিল বিভাগের চেম্বার জাজ হাইকোর্ট বিভাগের সেই আদেশটিকে আবার স্থগিত করে দিয়েছেন। অর্থাৎ ওনার যে লোন ডিফল্টিং স্ট্যাটাস সেটি বহাল থাকতেছে। এরপরে ওনারা আবার ব্যাংকের সাথে কোনো না কোনোভাবে ম্যানেজ করে আবার তারা এই চেম্বার জাজের আদেশকে ভ্যাকেট করার জন্য একটি দরখাস্ত দিয়েছিলেন, সেটিও মহামান্য চেম্বার জজ সেটি রিজেক্ট করে দিয়েছেন এবং তার স্টেটা কন্টিনিউ করার জন্য নির্দেশনা দিয়েছেন। ঠিক এরপরেই ওনাদের যে অরিজিনাল মামলা ছিল সেই মামলাটি ওনারা নিজেরা প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ ওনারা যে আইনের যুক্তিটা দেখিয়েছিলেন যে যেদিন মনোনয়ন বাছাই হয় সেই দিন তারা আদালতের আদেশ দ্বারা প্রোটেক্টেড ছিলেন, সেটি মাননীয় কমিশন গ্রহণ করেননি, কারণ সাবসিকুয়েন্টলি এই আদেশটি মহামান্য আপিল বিভাগের আদেশ দ্বারা বাতিল হয়ে গিয়েছে এবং ওনার দায়ের করা মামলায় উনি নিজে প্রত্যাহার করে নিয়েছেন। মাননীয় কমিশন আমাদের এই তথ্যগুলো এবং আমাদের এই আইনি যুক্তিগুলো শুনেছেন। এছাড়াও আমরা আরও একটি পয়েন্ট আমরা দেখিয়েছিলাম যে উনি হলফনামায় ইচ্ছাকৃতভাবে তিনি যে MAM পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং ওই 3টা লোনের এগেনস্টেই তিনি তার পার্সোনাল গ্যারান্টি এক্সিকিউট করেছিলেন, এই তথ্যগুলো এবং ব্যাংকের পাওনাগুলোর বিষয়ে অথবা আদালতের আদেশ স্থগিত থাকার বিষয়ে হলফনামায় তিনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে সেখানে উল্লেখ করেছেন কোনো ধরনের দেনা পাওনা ব্যাংক ঋণ ওনার বা ওনার প্রতিষ্ঠানের নাই। এই বিষয়টিও মাননীয় কমিশন আমলে নিয়েছেন। এই দুইটি বিষয় বিবেচনা করে মাননীয় কমিশন জনাব হাসনাত আবদুল্লাহর দায়েরকৃত আপিলটি মঞ্জুর করেছেন এবং জনাব মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধ বলে ঘোষণা যেটি করেছিলেন রিটার্নিং অফিসার বিগত 2/1/2026 তারিখে সেই আদেশটিকে বাতিল করে দিয়েছেন। অর্থাৎ এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন এবং তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আমরা চাই শুধুমাত্র মঞ্জুরুল আহসান মুন্সি নয়, বাংলাদেশের যারা জনগণের টাকা নিয়ে জনগণের টাকা দায় দেনা এগুলো পরিশোধ করে না তাদের প্রতি মাননীয় কমিশন এবং আদালত
তাদের যে যথাযথ প্রক্রিয়া সেটি তারা বজায় রাখবেন এবং কোনো ধরনের বাইপাসিং করে আইনকে অথবা প্রক্রিয়াকে তারা যেন কোনোভাবে শুধুমাত্র নির্বাচন আসার আগে আগে এই সুযোগগুলো নিয়ে তারা যেন তাদের এই খেলাপি অবস্থাটাকে অন্য কোনোভাবে ব্যবহার করতে না পারে এবং তাদেরকে যেন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় এবং জনগণের কাছে তাদেরকে প্রকাশ করা হয় যে এই ব্যক্তি তোমার আমার টাকা মেরে দিয়ে তারা আবার আমাদের প্রতিনিধি হতে আসছে। এটি আমরা নির্বাচন কমিশনকে আজকে তাদের এই সিদ্ধান্ত তারা নিয়েছেন, আমরা মনে করি এটি আইনের বিজয় হয়েছে, আইনের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটিরই একটি বাস্তবায়ন হয়েছে। এটি হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধেও আজকে একটি আপিল ছিল, সেটিও যদি আইনগতভাবে মঞ্জুর হওয়ার গ্রাউন্ড থাকতো সেটি মঞ্জুর হতো বলে আমরা মনে করি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার। সেটা যদি আমার উপরেও প্রয়োগ করা হয়, সেটা যদি হাসনাত আবদুল্লাহর উপরেও প্রয়োগ করা হয়, আমাদের তাতে কোনো আপত্তি থাকবে না। কিন্তু কোনো ঋণ খেলাপি, কোনো যারা আইনগতভাবে অযোগ্য তারা যেন কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেটির ব্যাপারে যেন মাননীয় কমিশন এবং আদালত সজাগ থাকে এবং তারা জনগণের পক্ষে অংশগ্রহণ করে, তারা জনগণের পক্ষ নেয়। ধন্যবাদ। আমি কি বিষয়ে কথা বলবো? জি, হট্টগোল। আজকে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে যে যারা দেখা গিয়েছে বাংলাদেশের একটা অংশ আছে যারা হচ্ছে শুধু নির্বাচনের আগেই, একটা কথা আছে না যে ভ্রমণ ঘুরে ঘুরে নতুন বেশে নির্বাচনের কমিশনের কাছে এসে শুধুমাত্র নির্বাচনের সময় আমরা আসি, এসে দেখা যায় যদি নির্বাচনে জিতে যাই তখন দেখা যায় আমাদের যেই ডুয়েল সিটিজেনশিপ যেটা থাকে সেটাকে আমরা প্রত্যাহার করি, আর যদি হেরে যাই আবার হচ্ছে আমরা আমাদের স্বস্থানে বেগমপাড়ায় ফিরে যাই। এই প্রবণতাটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে। ঠিক এই দ্বৈত নাগরিকত্বের বিষয়ে এই কমিশনের সামনে যত লয়ার্স ছিলেন, আমাদের বিজ্ঞ আইনজীবীরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, কমিশনে সাবমিশন রাখছিলেন, সবাই একটা একাডেমিক সুন্দর ডিসকাশন করছিলেন। প্রত্যেকটা আইনজীবী তারা তাদের মতামত দিচ্ছিলেন এবং কমিশন সেগুলিকে গ্রহণ করছিলেন। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে কমিশন এবং প্রত্যেকটা আইনজীবী যখন একটা অত্যন্ত একাডেমিক পরিবেশে তাদের সাবমিশনগুলো রাখছিলেন, ঠিক সেই সময়ে আলোচনা শেষে আব্দুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন, জহিরুল ইসলাম মুসার দিকে তেরে আসেন, তেরে উনাকে ব্লাডি সিটিজেন হিসেবে উনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন এবং উনি হচ্ছেন এলিট ব্রিড, উনি এলিট ব্রিড। আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা হচ্ছে সাবমিশন দিচ্ছিলেন সেই সব আইনজীবীদেরকে উনি বলছিলেন উনারা হচ্ছেন ব্লাডি সিটিজেন। তো সেই জায়গাটিতে আমরা প্রতিবাদ করি, দেখা যায় সেখানে আব্দুল আওয়াল মিন্টু আইনজীবীদের উপরে তেরে আসেন, ভার্বালি অ্যাবিউজ করেন এবং দেখা যায় তাদেরকে বিভিন্ন গালাগালি করেন। আমি সেটিতে প্রতিবাদ করি এবং প্রতিবাদকালীন আব্দুল আওয়াল মিন্টু সাহেবের ছেলে জনাব তাবিত আওয়াল উনি ওনার বাবাকে কমিশন থেকে নিয়ে যান এবং এই বিষয়টি নিয়ে আমরা হচ্ছে কমিশনের দৃষ্টি আকর্ষণ করি যে কমিশনের ভিতরে দেখা যায় কিছু কিছু প্রার্থী আছে এভাবে আইনজীবীদের বিরুদ্ধে তেরে আসে, আবার কিছু কিছু প্রার্থী আছে যারা কমিশনের বাইরে অন্য প্রার্থীদেরকে পিটাতে থাকে। এখন কমিশনের সামনে যদি এই ধরনের অবস্থা চলতে থাকে, কমিশনের ভিতরে যদি এই অবস্থা চলতে থাকে, যারা নির্বাচন করে তাদের নিরাপত্তার আসলে কি হবে? আর যারা এলিটিজমের দেখাইতে চায় 24-এ আমাদের এই 5ই আগস্টের পরে যারা এলিটিসিজম মারাইতে আসে আমাদের দেশে, এই রাজনৈতিক এলিটিসিজম তারা যেন ঘরে রেখে তারা যেন জনগণের সামনে আসে। আপনি জনগণকে ব্লাডি সিটিজেন বলবেন, আবার ভোটের জন্য এই ব্লাডি সিটিজেনের কাছে যাবেন, এই ধরনের দ্বিচারিতা আমরা জনগণ সহ্য করব না। সকল ধরনের পলিটিক্যাল এলিটিসিজম 5ই এই আগস্টের পরে আমাদের 24 পরবর্তী বাংলাদেশে এই পলিটিক্যাল এলিটিসিজমের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা ছিল। সুতরাং আব্দুল আওয়াল মিন্টুদের মতো যারা বিদেশে টাকা পাচার করে, যারা বিদেশে থাকে এবং যারা হচ্ছে মেনটেইন করে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করে বিভিন্ন বিজনেস করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের এই পরিবারের বিভিন্ন বিজনেস টিকায় রাখে, শেখ রাহানার সাথে যারা বিজনেস করে, এই তাদের পলিটিক্যাল এলিটিসিজম যখন মারাইতে আসবে, আমাদের এই সিভিলিয়ানদেরকে যখন বলবে আমরা হচ্ছে ব্লাডি সিটিজেন, সেটা হচ্ছে প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা যারা ভোটার রয়েছে তাদের প্রত্যেকের মানহানি করে। এবং সেটির জন্য আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে কমিশন যেন তাকে ওয়ার্নিং দেয় এবং এই ধরনের আচরণের জন্য পুনরাবৃত্তি না ঘটে। এবং আব্দুল আওয়াল মিন্টু মতো যারা আছেন, আপনাদের মতো যারা আছেন, যারা হচ্ছেন এলিট ব্রিড, আপনারা কোন মুখে আমাদেরকে ব্লাডি সিটিজেন বলে কোন মুখে আবার হচ্ছে গরিবদের কাছে ভোট চাইতে যাবেন?
আপনারা নির্বাচনের আগে ইস্ত্রি করা পাঞ্জাবি আর বড় টুপি পরে একদম ইরি খেতে নেমে যান। এই মানুষ এই হিপোক্রেসি এখন এগুলা বুঝে। আপনারা গার্মেন্টস শ্রমিক ফুটপাতে এখন যে যাচ্ছেন ভোট চাইতে ব্লাডি সিটিজেনের কাছে, আপনারা ম্যান্ডেটের জন্য ঠিকই ব্লাডি সিটিজেনদের কাছে আসেন, রাস্তার মধ্যে রক্ত দেয় ব্লাডি সিটিজেনরা। এই ব্লাডি সিটিজেনের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা বিদেশে ব্যবসা করেন, ছেলে মেয়েদেরকে বেগম পাড়ায় রাখেন, সেফ এক্সিট নেন, ডুয়েল সিটিজেনশিপ নেন, এবং নিরাপদ যখন দেখেন তখন বাংলাদেশে এসে ব্লাডি সিটিজেনদের রক্তের উপরে দাঁড়িয়ে তখন আবার নির্বাচনে দাঁড়াবেন। আর নির্বাচনে যদি দেখেন উত্তর দক্ষিণ হয়েছে আবার তখন দেশ থেকে পালিয়ে যাবেন। এই ধরনের বাংলাদেশ আমরা 24 পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। সেটি নিয়ে আমরা নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছি এবং সকল আইনজীবী এই জহিরুল ইসলাম মুসার প্রতি যে ধরনের আচরণ করা হয়েছে এটা সকল আইনজীবীদের প্রতি আমি মনে করেছি এটা তাদের মানহানি করা হয়েছে। এবং কমিশনের মধ্যেই সকল পক্ষের আইনজীবী, শুধুমাত্র যে জহিরুল ইসলাম মুসা না, সকল পক্ষের আইনজীবী, এখানে বিএনপি পন্থী বা অন্যান্য যেই আইনজীবীরা ছিলেন সবাই সেটা এই আব্দুল আওয়াল মিন্টুর আচরণে আহত হয়েছেন এবং তারাও সেখানে ইনস্ট্যান্ট তারা প্রতিবাদ জানিয়েছেন। এখন আমরা কমিশনের দৃষ্টিতে এটি এনেছি এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না ঘটে, এই পলিটিক্যাল এলিটিসিজমের নিপাত অবশ্যই ঘটতে হবে। তারা তাদের মনোজগৎকে চেঞ্জ করতে হবে। এই 24 পরবর্তী বাংলাদেশে এসে 24 পূর্ববর্তী এলিটিসিজমের রাজনীতি যদি তারা করতে চায় তাহলে এই সিভিলিয়ান, এই ব্লাডি সিভিলিয়ানরাই তাদেরকে প্রত্যাখ্যান করবে। কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন, আস্থা আছে কিনা কমিশনের উপর? কমিশনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা বলেছি যে একটা রুলিং জারি করতে, কিন্তু তারা কোনো রুলিং জারি করেনি। একটা হচ্ছে অনেকটা এরকম যে তারা জাস্ট একটা এড়িয়ে গিয়েছে বিষয়টা। তবে কমিশন উপস্থিত যারা আইনজীবী ছিলেন আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ প্রত্যেকটা আইনজীবী তখন এই বিষয়টিকে প্রতিবাদ জানিয়েছে দলমতের ঊর্ধ্বে উঠে, কারণ এটা আইনজীবীদের পেশাগত জায়গা থেকে আমি মনে করেছি এটা হচ্ছে মানহানি হয়েছে। ভাই আপনারা শুনে একটু কথা বলি যে আপনাদের আপিলের কারণে আজকে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হলো। এর আগে এত ঋণখেলাপি এবং হলফনামায় মিথ্যা তথ্য থাকার পরও তার মনোনয়নটি যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে বৈধতা কিভাবে পায় বা যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থেকে যায় কিনা? আমরা সেদিনই আপনারা দেখেছেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা প্রায় 1 ঘন্টার আমরা হচ্ছে সাবমিশন রেখেছিলাম এবং সেখানেও কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে বলেছিলাম যে আমরা যদি ল এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে উনি বিভিন্ন সময় ওনার হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রিও আছে। উনি 2008-এও একই ঘটনা করার চেষ্টা করেছিলেন, 2018-তেও একই ঘটনা করার চেষ্টা করেছিলেন, 24-এর ইলেকশনেও উনি যেটা 7ই জানুয়ারির যে আমিডামি নির্বাচন হয়েছে সেখানেও উনি প্রার্থী হওয়ার মনোবাসনা করেছিলেন, সেজন্য ওনার বাড়ি বিক্রি করে কিছু টাকা উনি পরিশোধ করেছিলেন। আবার অর্থাৎ নির্বাচনের যখন সিজন আসে, নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দিতে হবে বা হচ্ছে কোর্টকে ম্যানেজ করার, এই বিষয়গুলো হচ্ছে আমরা তখনই এনেছিলাম কিন্তু তখন আমলে নেইনি, যেটি আবার হচ্ছে আমরা নির্বাচন কমিশনে এসেছি। উনিও আমার বিরুদ্ধে এসেছেন, উনিও আমার বিরুদ্ধে সাবমিশন দিয়েছেন, কিন্তু ওনারটা সেখানে লিগেলি সেটা হচ্ছে আপনার রিফিউটেড হয়েছে, আমারটা সেটা প্রিভেল করেছে। আপনার আমি আমরা বারবার বলেছি যে এইভাবে অন্য দলের প্রার্থীদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, স্বয়ং ইলেকশন কমিশনের সামনেই হচ্ছে মারা হয়েছে। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখতাম, ঢাকা ইউনিভার্সিটিতে হলগুলোতে নির্যাতন করা হয়। আমরা দেখতাম যে এই নূর ভাইকে যখন হচ্ছে লাইব্রেরির সামনে পিটানো হইলো সব মিডিয়ার সামনে, যখন আমরা প্রক্টরের কাছে অভিযোগ দিতে গেলাম প্রক্টর বলল লিখিত দেন। ঠিক একইভাবে আমরা যখন নির্বাচন কমিশনের হচ্ছে দৃষ্টি আকর্ষণ করলাম যে আমাদের একজন প্রার্থীকে এভাবে নির্মমভাবে মধ্যযুগীয় কায়দায় যেভাবে কমিশনের সামনে পিটানো হয়েছে, যার যার এলাকায় যেভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে, ঠিক একইভাবে অন্য প্রার্থীদের আপনারা কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন? কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন সেই জায়গায় উনি বলেছেন লিখিত দেওয়ার জন্য, ওনারা নাকি একটা হট্টগোল দেখেছেন, এর বেশি কিছুই দেখেননি। তো নির্বাচন কমিশনের আমরা এখনো পর্যন্ত যেই কাজগুলো করেছেন নির্বাচন কমিশন, আমরা দেখেছি হাদি ভাইয়ের যে ঘটনাটি ঘটেছে সেটিকেও নির্বাচন কমিশন একটি বিচ্ছিন্ন ঘটনা বলার চেষ্টা করেছেন। এই বিষয়গুলো যদি তারা স্ট্রিক্টলি অ্যাড্রেস না করেন, লফুল্লি অ্যাড্রেস না করেন, তাহলে এতদিনের বিভিন্ন ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের গণতন্ত্র উত্তরণের জন্য যে লড়াই সংগ্রাম হয়েছে, একটি ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশনের জন্য যেই ত্যাগ সংগ্রাম, যে গুম খুন হত্যা হয়েছে নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে বিএনপি জামাত সহ ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের যেতে হয়েছে, নির্বাচন কমিশন যদি এই ধরনের ঘটনাগুলোকে স্ট্রিক্টলি অ্যাড্রেস না করে তাহলে এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ে যারা রক্ত দিয়েছে তাদের সকলের রক্ত বৃথা যাবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ।